ঢাকার বুকে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন আজও ধীরে ধীরে হাঁটে। ইট-পাথরের এই ব্যস্ত শহরের ভেতরেই লুকিয়ে আছে ইতিহাসের নীরব কিছু অধ্যায়। আজ আমরা চলেছি এমনই একটি স্থানে যেখানে ইতিহাস, প্রকৃতি আর মানবতার গল্প একসঙ্গে মিশে আছে। আজকের গন্তব্য বাংলাদেশ ব্রাহ্ম সমাজ, পাটুয়াটুলী, পুরান ঢাকা। পুরান ঢাকার পথে আমাদের যাত্রা শুরু হলো গুলিস্তান থেকে। ব্যস্ত রাস্তা, পুরনো ভবন, মানুষের ভিড়, সবকিছুর মাঝেই এগিয়ে চলছে আমাদের ঘোড়ার গাড়ি। এই পথ যেন শুধু একটি গন্তব্য নয়, আমাদের নিয়ে যাচ্ছে ইতিহাসের দিকে। পাটুয়াটুলীর সরু রাস্তা বয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি দেয়াল, প্রতিটি গলি আর প্রতিটি পুরনো ভবন নীরবে বহন করে চলেছে বহু বছরের স্মৃতি। পুরান ঢাকা শুধু একটি শহরের অংশ নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত দলিল। ব্রাহ্ম সমাজ প্রবেশের আগে আমরা থামলাম পুরান ঢাকার আরেকটি ঐতিহাসিক ঠিকানা, ক্যাফে কর্নার। বহু দশক ধরে এই ক্যাফে শুধু খাবারের জায়গা নয়, এটি ছিল সাহিত্য, সংস্কৃতি আর আড্ডার একটি পরিচিত কেন্দ্র। একসময় এখানে আসতেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনা মানুষ। কবি শামসুর রহমান এই ক্যাফের পরিচিত অতিথিদের একজন ছিলেন। আজও ক্যাফের পুরনো চেয়ার, টেবিল আর পরিবেশের সেই অতীতের স্মৃতি বহন করে। আমরাও স্বাদ নিলাম এখানকার ঐতিহ্যবাহী গ্রাম চপের, একটি খাবার যার স্বাদের সঙ্গে জড়িয়ে আছে পুরান ঢাকার দীর্ঘ ইতিহাস। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আজকের মূল গন্তব্যে, বাংলাদেশ ব্রাহ্ম সমাজ। প্রথমে দেখতেই চোখে পড়ে নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা প্রাঙ্গণ আর এক অদ্ভুত প্রশান্তি, আর এক স্নিগ্ধ বিকেল। বাইরের শহরের কোলাহল থাকলেও ভেতরে যেন অন্য এক পৃথিবী, যেখানে সময় ধীরে বয়ে যায় আর ইতিহাস নীরবে কথা বলে। আজকের এই স্থানের গল্প শুধু একটি ভবনের ইতিহাস নয়, এটি একটি চিন্তার ইতিহাস, একটি সমাজ পরিবর্তনের ইতিহাস, একটি মানবিক আন্দোলনের ইতিহাস। চলুন ফিরে যাই 19 শতকের শুরুতে, যখন ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। সমাজ জীবনে ছিল নানা কুসংস্কার ও বৈষম্য, নারীদের শিক্ষা ছিল খুবই সীমিত, বাল্যবিবাহ ছিল প্রচলিত, বিধবাদের জীবন ছিল অত্যন্ত কষ্টের। অনেক সামাজিক প্রথা মানুষের স্বাভাবিক জীবনকে কঠিন করে তুলেছিল। সমাজ যেন অপেক্ষা করছিল একটি নতুন আলোর। রাজা রামমোহন রায়, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং আধুনিক ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানুষের মধ্যে বিভেদ নয়, বরং নৈতিকতা, যুক্তি ও মানবতার শিক্ষা দেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নারী শিক্ষার প্রসার, মত প্রকাশের স্বাধীনতা এবং আধুনিক শিক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নেন। তার চিন্তা শুধু একটি ধর্মীয় সংস্কার নয়, বরং একটি মানবিক সমাজ গড়ার আহ্বান ছিল। ব্রাহ্ম সভা, পরবর্তীকালে এই ব্রাহ্ম সবাই পরিচিত হয় ব্রাহ্ম সমাজ নামে। এর মূল দর্শন ছিল এক ঈশ্বরের বিশ্বাস, অন্ধ কুসংস্কার পরিহার, নৈতিক জীবনযাপন এবং মানুষের প্রতি সম্মান। এটি কোনো নতুন ধর্ম প্রতিষ্ঠার আন্দোলন ছিল না, বরং সমাজ ও ধর্মচর্চার যুক্তিবাদ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার একটি সংস্কার আন্দোলন ছিল। ধীরে ধীরে এই নতুন চিন্তার আলো কলকাতার সীমানা পেরিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে।
এর প্রভাব পৌঁছে যায় ঢাকাতেও। শিক্ষিত সমাজের অনেকেই এই নতুন ভাবধারার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর এই আন্দোলনের কি হলো? কে এগিয়ে নিয়ে গেল এই চিন্তার আলো? কিভাবে প্রতিষ্ঠিত হলো ঢাকার এই ঐতিহাসিক ব্রাহ্ম সমাজ? সেই গল্প নিয়েই চলুন এগিয়ে যাই পরবর্তী অধ্যায়ে। 1833 সালে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর অনেকে ভেবেছিলেন হয়তো এই আন্দোলন থেমে যাবে, কিন্তু ইতিহাসের গল্প সেখানে শেষ হয়নি। এই আন্দোলনের নতুন প্রাণ সঞ্চার করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু একজন ধর্মচিন্তক ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, দার্শনিক এবং সমাজ সংস্কারক। 1843 সালে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। তার নেতৃত্বে ব্রাহ্ম সমাজ আরও সুসংগঠিত হয়ে ওঠে। নৈতিক শিক্ষা, সত্যের অনুসন্ধান এবং মানব কল্যাণে এই তিনটি বিষয়কে তিনি বিশেষ গুরুত্ব দেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্ম আন্দোলনকে নতুন গতি দেয়। এই চিন্তার আলো কলকাতা ছাড়িয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। এরপর এই আন্দোলন আরেক গুরুত্বপূর্ণ নাম কেশবচন্দ্র সেন। অসাধারণ বক্তৃতা, প্রগতিশীল চিন্তা এবং সমাজ সংস্কারের আহ্বানের মাধ্যমে তিনি ব্রাহ্ম সমাজকে আরও বিস্তৃত পরিসরে পরিচিত করে তোলেন। নারী শিক্ষা, বিধবা বিবাহ এবং সমাজের নারী পুরুষের মর্যাদা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বক্তৃতা ও চিন্তা ঢাকার শিক্ষিত সমাজকেও গভীরভাবে প্রভাবিত করেছে। এই ধারাবাহিকতার মধ্য দিয়ে 19 শতকে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্রাহ্ম সমাজ। 1869 সালে পাটুয়াটুলিতে নির্মিত হয় এই ঐতিহাসিক উপাসনালয়। শুধু উপাসনার জন্য নয়, এটি ছিল আলোচনা, শিক্ষা, সমাজ সংস্কার ও মুক্তচিন্তার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই প্রাঙ্গণের সঙ্গে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিও। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হিসাবে তিনি ছোটবেলায় থেকেই ব্রাহ্ম সমাজের সঙ্গে পরিচিত ছিলেন। 1926 সালে ঢাকা সফরের সময় তিনি এই ব্রাহ্ম সমাজ পরিদর্শন করেন। আজও সেই সফরের স্মৃতি এই প্রাঙ্গণের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রাঙ্গণে ঢাকার নবাব খাজা আব্দুল গনির মতো সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও পদচারণা ছিল। তিনি ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন না, তবে তৎকালীন ঢাকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের যে পরিবেশ গড়ে উঠেছিল তার একটি নীরব সাক্ষী এই স্থান। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই প্রাঙ্গণ আজও বহন করে চলেছে জ্ঞান, মানবতা, সহাবস্থান এবং সম্প্রীতির এক অনন্য ইতিহাস। ঠিক এ কারণেই বাংলাদেশ ব্রাহ্ম সমাজ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের এক মূল্যবান অধ্যায়। ইতিহাসের গল্প শুনতে শুনতে আমরা আবারও ফিরে এলাম বর্তমানের এই শান্ত প্রাঙ্গণে। চারদিকে সবুজের সমারোহ আর মাটি জুড়ে ছড়িয়ে আছে সাদা চাপা ফুল। মনে হচ্ছিল প্রকৃতি যেন নীরবে নিজের ভালোবাসা বিছিয়ে রেখেছে। তাই নিজের একটি মৌলিক কবিতা আবৃত্তি করছি, ছোট অংশ। চাপা ফুলের গন্ধ ভরে যায় চারদিক, সাদা পাপড়ি ঢেকে দেয় নীরব পথ প্রকৃতির এই মৃদু স্পর্শে। ইতিহাস যেন আবার জীবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ ব্রাহ্ম সমাজ শুধু একটি উপাসনালয় নয়, এটি একটি সময়ের সাক্ষী, একটি চিন্তার সাক্ষী, একটি সমাজ সংস্কারের সাক্ষী, আর সবচেয়ে বড় কথা, এটি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং মানবিক মূল্যবোধের এক ঐতিহাসিক স্মারক। আজকের ব্যস্ত শহরের মাঝেও এমন কিছু স্থান আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, সে বেঁচে থাকে স্থাপত্যে,
প্রকৃতিতে এবং মানুষের স্মৃতিতে। আজকের যাত্রা এখানেই শেষ। এই ডকুমেন্টারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং অজানা গল্প জানতে রোকন লেন্সের সঙ্গে থাকুন। আমি রোকন। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি ইতিহাস, আরেকটি ঐতিহ্য, আরেকটি অজানা গল্প নিয়ে। ভালো থাকুন,